আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর অসুস্থ থাকলে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ করে দেন। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ যেমনই রেখেছেন, যাই রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি যে অবস্থায় থাকি না কেন আমি সবসময় আলহামদুলিল্লাহ জানাই। তো কাছে কিংবা দূরে সবাইকেই জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আর আমার ভিডিওটা ধৈর্য আকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি পুরো ভিডিও জুড়েই আপনারা সাথে থাকবেন। আজকে একটু অন্যভাবে নিজেকে উপস্থাপন করলাম। সবসময় একইভাবে বলতে বলতে আসলে মুখস্থ হয়ে গেছে। দেখা যায় কি আমি নিজেও যখন অন্য কারো ভিডিও দেখি একই কথা শুনতে কিন্তু ভালো লাগে না, একটু অন্যভাবেও কিন্তু বলা যায়। তো ভিডিও শুরুতেই দেখেছেন আমার সোফা সেটের কভারগুলো আমি খুলে ফেলেছি ধুবো বলে। তো ওই কভারগুলো খোলার পর আমার সোফাগুলো এখন লাল লাল করে দেখাচ্ছে। আর এইদিকে আমার ডাইনিং টেবিলে আমি যে প্লেস ম্যাটগুলো নিয়ে আসছিলাম সেই প্লেস ম্যাটগুলো আমি সুন্দর করে বিছিয়েছি, টেবিলে দিয়েছি। তো আগে যেটা ছিল রানার সেটটা র্যাকজিনের উপরে ছিল, এখন রানার সেটগুলোকে আমি র্যাকজিনের ভিতরে দিয়ে দিয়েছি আর জাস্ট প্লেস ম্যাটগুলোকে উপর দিয়ে দিয়েছি। তো এইটুকু ছিল সেই দিনের ভিডিও। তারপর এটা হচ্ছে ইফতারের পরের ভিডিও। ইফতার শেষ করে আমরা বাইরে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি শপিংয়ে। আমার ছেলেদের কিছু টুকটাক শপিং বাকি ছিল, বলেছিলাম তো যে হ্যাঁ বাচ্চাদের কিছু টুকটাক শপিং বাকি ছিল। আর এই যে আমাকে দেখেন কত মোটা সোটা একটা মানুষ। আমি কিন্তু ভালোই স্বাস্থ্যবান। ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করতেছি, আসলে কমতেছি না। আর আমি কিন্তু বেসিক্যালি বিয়ের পর বললে ভুল হবে, বাচ্চা হওয়ার পর থেকে বোরখা পরি, ম্যাক্সিমাম টাইম আমি বোরখা পরি। তবে একেবারেই যে পর্দাশীল, একেবারেই যে পর্দা করি তা কিন্তু না। এটা আসলে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা জাগলো, তাই শেয়ার করলাম। আবায়াটা পরলে বা বোরকা পরলে হয় কি আপনি খুব কম সহজেই স্মার্ট একটা লুক নিয়ে চলে যেতে পারেন। আবার অনেক সময় আপনার মন চায় যে না আমি একটু সাজি, ওটা আবার আলাদা, তখন আবার বোরকা পরে কিন্তু সাজা যায় না। আর আমার কাছে পছন্দ কম যে বোরকা পরেছি আর সাজবো। অনেকে দেখি আমি অনেক সাজুগুজু করে, বোরকা পরা পরা মনে হয় কি যে ওটা না পার্টি ড্রেসই পরে এসেছে, তো ওইটা আমার ভালো লাগে না। তো যাই হোক, অবশ্য সব কথাই না দিই, এটা একেবারেই সবার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা শপিংয়ে চলে যাচ্ছি। আর এই যে আমার দুই বাচ্চাকে দেখেন, তারা গলা জড়ায় ধরে ধরে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে মাশাল্লাহ। তো ওরা নিজে থেকেই দেখলাম আমি একজন আরেকজনের গলা জড়ায় ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম একটু ভিডিও করি। আমার ভিডিওতে আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে আমার এই কন্টেন্ট ক্রিয়েট যখন থেকে আমি করছি, ভিডিও করছি, আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে ন্যাচারাল ভিডিও দিই, কোনো কাটছাট করি না। আবার কখনো দেখা যায় কথাবার্তাও অনেক সময় গুছিয়ে বলতে পারি না। আমি অ্যাজ ইউজুয়াল আমি সেভাবেই কিন্তু আপনাদের সাথে প্রেজেন্ট হই। আমি কোনো কিছু লুকাই না, আমি কোনো কিছু ইয়ে করি না। কিন্তু আমি যে জিনিসটা বুঝি, ভার্চুয়ালি অনেক কিছু কিন্তু বলা যায় না, তারপরেও আমি বলে ফেলি। আসলে কি আমি আপনাদের সাথে এতটা ফ্রি হয়ে গেছি, মানে আমার সাবস্ক্রাইবার যারা, তারা আমাকে কেন দেখবে? আমার 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 আমি যে রিয়েল না সেটা নিশ্চয়ই দেখবে না। আমি যেটা রিয়েলিটি আপনাদের কাছে তুলে ধরবো সেটাই তো আপনারা দেখবেন। আর আমি দেখেছি ওটার প্রতি মানুষ আসলে বেশি ঝুঁকে, রিয়েলিটিটার প্রতি। তবে আমার আসলে এত কিছু নিয়ে গবেষণা করার কিছু নাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনও আমি ইউটিউব থেকে ইনকাম করতে না পারলেও কি আমার একটা ভালো লাগা থেকে, শখের ব্যাপার থেকেই কিন্তু আমি এখানে এসেছি। আমার নিজের একটা আইডেন্টি করার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। আমার যে প্রফেশন, আমি যে একজন টিচার, তারপরেও আমার আলাদা আরেকটা জগতের জন্যই কিন্তু আমার এখানে আসা। আমি আসলে টিচার প্রফেশনটায় কেন গিয়েছি আমি একটু বলি। আমি যেহেতু আগে কর্পোরেট লেভেলে জব করেছিলাম, এখন যেহেতু আমি টিচার প্রফেশনে আছি, আমি চিন্তা করেছিলাম আমার টিচার প্রফেশনে যাওয়ার আগেই কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো একটু বলে রাখি আমি কেন গেলাম, মানে ওই প্রফেশনটাতে। আসলে আমার বাচ্চারা কি বলবে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার মা ব্লগ করে, আমার বাচ্চারা বড় হয়ে এটা বলবে। তা আমি চিন্তা করলাম না, আমার তো একটা এইম থাকা দরকার। আমার বাচ্চারা যেন বলতে পারে হ্যাঁ ওর মা টিচার, ওর মা এই জব করেছে। আর
আমার আমার কাছে এই চিন্তাধারা থেকে আসলে আমি চিন্তা করেছি যে না, আমি এই প্রফেশনটাতে যাই। আর সাথে আমার বাচ্চারাও যেহেতু আমাদের পড়াতেই হবে, আমার বাচ্চাদেরকেও, তো আমি অন্য বাচ্চাদেরকেও কেন যোগ না করি। তো সেইগুলো চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি এই যে টিচার প্রফেশনে গিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি। সামনের দিন কি হবে, কেমন হবে, কেমন কাটবে আমি জানি না। তো অনেক কথা বললাম। ভিডিওর এক পর্যায়ে দেখেছেন অনেক ফায়ার সার্ভিস ট্রাক। আসলে সেদিন আমরা মার্কেটে গিয়ে দেখতে পারলাম, জানতে পারলাম যে টেরি বাজার, অর্থাৎ আমাদের এখানের নিউ মার্কেটের মতোই বলা যায় চট্টগ্রামের, এই টেরি বাজার এলাকাতে গোডাউনে আগুন লেগেছিল। যমুনার, তারপরে এখন টিভির অনেক সাংবাদিকরা এসেছিলেন দেখলাম, অন্য অন্য চ্যানেলেরও এসেছে ভিডিও করার জন্য। তো আপনারা তো জানি না, আমার হাজব্যান্ড ও একটা মিডিয়াতেই আছে, তো যমুনার ওদের সাথে দেখা হলো, কথাবার্তা হলো, আবার ভিডিও করছে দেখলাম। আর আমার বাচ্চারা এই প্রথম মানে ফায়ার রেস্কিউ টিম দেখেছে এবং এই প্রথম ফায়ার ট্রাকও দেখেছে। অন্য অন্য সময় তো ওরা খেলনা দেখে দেখে শিখেছে, টিভি দেখে দেখে শিখেছে, কখনো সামনাসামনি দেখে নাই। তো সেদিন ফার্স্ট টাইম ওরা দুই ভাই আর কি দেখলো, তো দেখে দেখে অনেক খুশি হচ্ছিল। আসলে বাচ্চাদেরকে বাস্তবে দেখানো উচিত, দেখা উচিত, জানা উচিত। আমাদের সময় কিন্তু এত খেলনা ছিল না, এত ডিজিটাল খেলনা কিছুই ছিল না। আমাদের সময় আমরা কি করতাম, মানে ওই বিটিভিতে যা দেখতাম তাই জানতাম। এছাড়া কিন্তু বাড়তি কোনো কিছু জানার আর ছিল না, মানে উপায় ছিল না। এখনকার বাচ্চারা খেলনা থেকেই অনেক কিছু শিখতে পারে, কোনটা ফায়ার রেস্কিউ খেলনাতে আসলে কোনটা কী, ফায়ার স্টেশনের কোনটা কী, সব জানতে পারে। তো সেদিন তো ওটা আল্লাহর রহমতে সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল। আমরা টুকটাক শপিং করেছি। আর এই যে বলেছিলাম বাচ্চাদের টুকটাক শপিং করতে যাব, এই যে দেখেন বাচ্চাদের শপিং নিয়ে আসলাম, নিজেরও টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। আমারগুলো আমি আর নাই দেখালাম, আমারগুলো আমি একবার আপনাদেরকে পরেই দেখাবো ইনশাল্লাহ। তো বাচ্চাদের শার্টগুলো দেখালাম, পাঞ্জাবি তো আমি ঢাকা থেকেই নিয়েছি, আর একটা টাওয়েল নিয়েছিলাম, আর বিছানার চাদর তো আগেই নেওয়া শেষ, তার সাথে আমি একটু করে কোলবালিশের কভার নিয়েছি। আমার কোলবালিশের কাভারগুলো মানে অনেক বছর হয়েছে, কেনা হয় না, 2 বছর হয়ে গেছে, তো আবার নতুন করে নিলাম। আমার একটা ভালো অভ্যাসই আমি এটা বলবো, আমি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই ঘরের জিনিস, আমি এক লটে কিনে ফেলি। লাইক কোলবালিশের কাভার যেমন আমি একসাথে অনেকগুলো 7-8টা কিনে ফেলি, আবার অনেকগুলো মানে চাদরও দেখালাম তো এর আগে যে 4টা নিয়ে ফেলেছিলাম। তো এরকম আমি অনেক বেশি নিয়ে ফেলি, ভালো লাগে আমার কাছে একবারে নিয়ে ফেলাটা। আর সেদিনেরটা শেষ, এটা হচ্ছে তার পরের দিন আমার হাজব্যান্ড এখানে হালাল রিজিক হোটেল থেকে বিফ তেহারিটা নিয়ে আসে। তো ওর নাকি খেতে মন চেয়েছে, আর ওর মানে আমার ছেলে বড়টা, ও বিফ বলতে পুরাই দুর্বল, মানে গরুর মাংস তার এত ফেভারেট। তো বলতেছিল যে বাবা এনেছো, আমি অনেক খুশি হয়েছি। তো মজা করেই খেয়েছে। তো সেদিন ইফতার আইটেমও ছিল, সাথে আবার এই যে তেহারিটাও ছিল। আর আমি একটা জিনিস দেখেছি, মানে আমরা কিন্তু সবসময় ঢাকার মানুষরা ভাতের মতো করেই কিন্তু এই রিচ ফুডগুলো খাই, বাট চিটংয়ের মানুষদের আমি দেখেছি ওরা নাস্তার মতো করেও এই রিচ ফুডগুলোকে মানে খায়, বাটিতে করে একটু খায়, ইফতারে খায়, মেহমান গেলে দেয়। মানে আমি ওদেরকে দেখেছি এই ব্যাপারটা। আমার কাছে বিষয়টা খুব অবাক লেগেছিল প্রথম আমি বিয়ের পর যখন দেখেছি। তো পরে দেখলাম যে না, এটা নাস্তার মতো করে ওরা পরিবেশন করে, খাওয়ায়, মানে যে যেমন খেতে চায় আর কি। অনেকে আছে নাস্তার মতো করে একটুখানি জাস্ট টেস্ট করার জন্য নেয়, আছে না এরকম। তো ওইখান থেকেই আসলে আমরাও এই যে দেখেন নাস্তার মতো করেই কিন্তু খেয়ে নিচ্ছি। আর আমি একটু পাকোড়া বানিয়েছিলাম, ওই পাকোড়াটাও রেখেছি। তো সেদিন ইফতার এইভাবেই করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন রিজিকে আলহামদুলিল্লাহ। আমার ওই যে এর আগের বার ব্লগ ভিডিওতে বলেছিলাম সংসার লাইফে আসলে আমার সব কিছুই তিল করে গড়ে তোলা। আজকে একটু বলে রাখি, সেদিন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা এসেছিল যে আমি কেন এই কথাটা বলেছিলাম। আসলে আমি যখন প্রথম সংসার শুরু করেছি, আমার একদম প্রথম দিকের ব্লগ ভিডিওতে দেখবেন আমার প্রথম রান্নাঘর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ড্রয়িং রুম নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমার জীবনের প্রথম ড্রয়িং রুম কেমন ছিল এবং 2024 পর্যন্ত ড্রয়িং রুমটা কেমন ছিল। সেম রান্নাঘরেরও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার প্রথম দিকে রান্নাঘরটা কেমন ছিল আর
পরবর্তীতে 2024 পর্যন্ত রান্নাঘরটা কেমন হয়েছিল। তো আমার একটা বাটি, চামচ, একটা ফ্লাক্স, একটা তোশক, একটা চাদর, একটা বালিশ, এভরিথিং আমার নিজের করা, মানে আমাদের করা, আমার হাজবেন্ডের, আমরা নিজেরা করেছি। আর এইগুলো আসলে পার করে এসেছি, তো তাই মাঝে মধ্যে এখন যখন আমি নিজের ঘর দেখি আমার তখন মনে হয় যে আমি কি সেই মেয়ে যে এগুলো পার করে আসতে পেরেছি। তা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আমাকে এতটা ধৈর্য দিয়েছেন। এতটা এতটা ধৈর্য না দিলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না, বাবা মার দোয়া ছাড়া, আমার স্বামীর দোয়া ছাড়া। ও চেয়েছে বলেও কিন্তু এত দূর আসতে পেরেছি। তো এইটাই আর কি, সেই জন্যই আসলে গত ভিডিওতে এত কথা বলেছিলাম। এখনও কিন্তু আমার সংসারে অনেক কিছু কেনাকাটা বাকি। কেমন করে আমি বলি আপনাদের, আমার এখন পর্যন্ত একটা ডিনার সেট কেনা হয়নি, আমার ডিনার সেট কিনতে হবে। অথচ দেখেন সবাই কিন্তু বিয়েতে গিফট পায় অনেক কিছু, বাট আমার বিয়েটা না হয়েছিল একদম সাদামাটা বলতে আমরা জামাই বউ দুজনকে মনে করেন যে এরকম যে দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করলে যা হয় আর কি, মানে তোমরা বিয়ে করো, তোমরা এবার ভালো থাকো, বাস শেষ, তোমাদের জন্য আর কিছু করা আর কারো পসিবল না। সেটা আমার বাবা মার তরফ থেকেও বলি না কেন, আমার শ্বশুর গোষ্ঠীর তরফ থেকেও বলি না কেন, একদম পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কি করব করে ফেললাম। তো অনেকেই অনেক কিছু চিন্তা করে, আমি জানি একটা ভিডিও দেখার পর অনেকেই চিন্তা করে যে আল্লাহ উনি হয়তো অনেক ভালো আছেন, সুখে আছেন। আমার সুখ এখন যা দেখছেন এটার পিছনে বা এই পর্যন্ত আসার জন্য আমাকে কতটা কঠোর পরিশ্রম, কতটা পরীক্ষা, কতটা ধৈর্য আমাকে দিতে হয়েছে সেটা শুধু আমি আর আমার স্বামী জানি। আমাদের মধ্যে এমনও হয়েছিল দিন যে এই বিষয়গুলো নিয়ে খুনসুটিও হতো, ঝগড়াঝাটিও হতো, আবার ঠিক হয়ে যেত, মানে অনেক কিছু আছে যেগুলো আসলে একদিনে হয় নাই। আমার 8টা বছরের সংসার আজকে এই পর্যায়ে এসেছে, আমার ধৈর্য ছাড়া সম্ভব না। তা আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি আমার এত কথার মাঝে, যে চাকরি হোক, সংসার হোক, যেটাই হোক না কেন, যে কোনো একটা জিনিসে লেগে থাকবেন, সফলতা একদিন আসবেই। কিন্তু আপনি যদি আপনি যদি আপনার মনটাকে সুইং করান, তাহলে কিন্তু হবে না। আপনাকে ধৈর্য ধারণ করে এক মনে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। ভিডিও রিলেটেড কথাই আসি, এখানে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদেরকে অ্যালফাবেট কিনে দিয়েছি RFL থেকে, মেবি 150 টাকা নিয়েছিল, দুজনকে আলাদা আলাদা দিয়েছিলাম। সেটাই তারা পড়ালেখা করছে, এটার মাধ্যমেই ওরা অক্ষরগুলোকে, বর্ণগুলোকে চিনছে। তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই অ্যালফাবেটগুলো কিনে দিলে ওইভাবে করে ওদেরকে পড়ালেখাটা শেখাতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে বলতে চাচ্ছি, যাদের আমার এই ধরনের ডেইলি ব্লগ ভালো লাগে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন এই ধরনের ভিডিও আমি দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।